আচ্ছা আচ্ছা, আমাদের আজকে উইক 8 এর ক্লাস লেসন 15 এন্ড লেসন 16। তো আমি আগের ক্লাসে বলে দিয়েছি, প্লাস তোমাদের মেসেজও করে দিয়েছি যে আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটার উপরেই তোমাদের ক্লাস শেষে হয়তো আমি সাডেন টেস্ট নিব, সেটা আগেই বলা হয়েছে। সো সেই হিসাবে তোমাদের আশা করি প্রিপারেশন নেওয়া আছে, আর যদি নাও নিয়ে থাকো ক্লাস ভালো মতো বোঝার চেষ্টা করো, আশা করি সমস্যা হবে না। আর সাডেন টেস্টের ব্যাপারে হলো আমি যে দুটো লেসন পড়াবো এই দুটো লেসন থেকে দুইটা ম্যাথ দিব, যে টাইপের আমি করাবো সেটাই। তো সেটা দিব, তোমাদের হাতে সময় থাকবে 1 আওয়ারের মতো, আর 10 মিনিট থাকবে তোমাদের প্রসেসিং এর জন্য। যেভাবে তোমরা স্ক্যানারের মাধ্যমে সফট কপি করে সেন্ড করো সেটার জন্য 10 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে। তো টোটাল 1 আওয়ার 10 মিনিটস দেওয়া হবে। সেই হিসাবে তোমাদের আজকে ক্লাস শেষ হতে যতটুকু সময় লাগে তারপর থেকে, তো ক্লাসে যারা প্রেজেন্ট থাকবে না বা মানে উপস্থিত থাকবে না তারা যদি অ্যাসাইনমেন্ট দেয় তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই মার্ক সেভাবে হবে। আর যেমন মনে করো যে এই 1 ঘন্টা 10 মিনিটের পরে যদি কেউ সাবমিট করে তার অ্যাসাইনমেন্ট আর কাউন্ট হবে না, কারণ টাইমটা ফিক্সড করে দেওয়া আছে, এটা অপশনাল না, এটা পার্মানেন্ট। যে টাইমটা দেওয়া হবে সেই টাইমের মধ্যেই জমা দিতে হবে। যারা মিস করবে তাদের নাম্বার সেটা আসবে না, এই 10 মার্কস তার বাদ। তার অন্যান্য যে অ্যাসাইনমেন্ট নিব বা এরপরেও তো অ্যাসাইনমেন্ট নিব, আগেও দেওয়া আছে, সেগুলো থেকে তার কাউন্ট হবে। বাট যারা ক্লাসে প্রেজেন্ট থাকবে না তাদের জন্য এই মার্কটা বরাদ্দ নাই। স্যার এটা কি ক্লাস শেষে নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আজকের লেসন 15 এবং 16 এই দুটার উপরেই মানে ক্লাস টেস্টটা নেওয়া হবে বলতে গেলে। স্যার আমাদের তো আবার 12টার দিকে স্যার ক্লাস আছে স্যার। ঠিক আছে, 12টার দিকে কিভাবে ক্লাস থাকে? তোমাদের সাথে আমার আজকে দুটা ক্লাস না নাকি? তোমরা তো গত মঙ্গল বললে যে মঙ্গলবার তোমাদের 12টার সময় ক্লাস থাকে, তাই আমি বুধবার নিলাম। এখন বুধবারও তোমাদের 12টার সময় ক্লাস আছে? জি স্যার, মঙ্গলবার তো স্যার গতকালকে ডিসক্রিট ম্যাথমেটিক্স গেল 12টায়, আর আজকে জাভা ক্লাস 12টায়, আবার 2:15-র দিকে হচ্ছে ডাটা স্ট্রাকচার ক্লাস। আজকে আপনারটা সহ 3টা ক্লাস। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস শেষ হবে কয়টায়? আমি তাহলে রাতে নিব তোমাদের এটা। স্যার রাতে, স্যার বিকেলের দিকে নিলে ভালো হয় আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস শেষ হবে 4টার দিকে স্যার। ওকে ঠিক আছে, আমি 4টা থেকে 5:30টার মধ্যে, মানে 4টা থেকে এক্সাম শুরু হবে, আর 4:10 বা 4:20-এর মধ্যে তোমাদের এক্সাম শেষ হবে। ওকে, আর আমি সেটা ফেসবুকে ওখানে মেসেঞ্জারে ওটা দিয়ে দিব তোমাদের। সো সেই হিসাবে তোমরা প্রিপারেশন নিও। আর কোনো কোশ্চেন আছে কারো এই ব্যাপারে? এটা সবাই স্যার সবার কাছে শুনে বললেও ভালো হতো, কারণ সবার তো বিকালে টিউশনি থাকে বা সমস্যাও থাকতে পারে স্যার। সেজন্যই তো আমি বললাম যে রাতে নি, যদি এখন তোমাদের এটা বলতে হবে আমি ক্লাস টেস্ট নিব আগেই বলা হয়েছে, তখন তোমাদের বলা উচিত ছিল যে আমাদের এদিন সমস্যা আছে, তাহলে আমি সেভাবেই করতাম। মঙ্গলবার আমি ক্লাস করতাম, বুধবার ভালো হয়, রাতে সবাই ফ্রি থাকে স্যার, বিকাল টাইমে অনেকের সমস্যা হয়। রাতে স্যার হচ্ছে আজকে আমি পারবো না স্যার, আমি একটু হচ্ছে ডক্টরের কাছে যাবো স্যার। যদি বিকেলের দিকে হয় স্যার অনেক ভালো হয় আর কি স্যার। এই কারণে এর আগের বারও রাতে দিছিলাম, সমস্যা ছিল না, কিন্তু আজকে একটু প্রবলেম। আচ্ছা, তাহলে আজকে কি আচ্ছা, তোমাদের আগামীকাল 10:30টায় কোনো প্রোগ্রাম আছে বা ক্লাস আছে? নো স্যার। না স্যার। স্যার কালকে বাসায় চলে যাব, বাস ছাড়তেছে স্যার, কালকে আমার সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমি অ্যাসাইনমেন্টই দিচ্ছি, বাট মনে রেখো ঈদের পর আমি যে ক্লাসগুলো নেব প্রত্যেকটারই সাডেন টেস্ট হবে। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট দুটা এবং হয়তোবা লাস্ট ক্লাসে আরেকটা অ্যাসাইনমেন্ট দেবো। মাঝখানের যে দুইটা ক্লাস হবে আমাদের ঈদের পর, সে দুইটাতেই ক্লাস টেস্ট বা
মানে যেটা বলে সাডেন টেস্ট, সে দুটো হবে এবং আমি সেই অনুসারে প্রিপারেশন নেব। যেহেতু তোমাদের সাথে আমার দুটা ক্লাসের কথা আছে, একটা মঙ্গলবার আর একটা হচ্ছে বুধবার, তাই তো? এটাই তো আমাদের মানে রুটিনে আছে, তাই না? জি স্যার। তাহলে রুটিনে অনুসারে আমি মঙ্গলবার ক্লাস নিব, বুধবারে যে টাইমে আমার ক্লাস টাইম থাকবে সেই টাইমে আমি তোমাদের জি মানে স্যার, মঙ্গলবার হচ্ছে স্যার ক্লাস নিয়ে নেন স্যার 10:30 থেকে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে আহ, যেহেতু আমি এটা বলেছিলাম, আমি ভাবছিলাম তোমাদের অতটা সমস্যা নাই, কিন্তু যেহেতু তোমাদের মানে সমস্যা, সামনে ঈদ আছে, সো সেই হিসাবে আমি তোমাদের এটা ঈদ পর্যন্ত পোস্টপোন করলাম। বাট ঈদের পরের যে ক্লাস থাকবে, পরপর দুটি ক্লাসেই আমি বললাম, পরপর দুটা ক্লাসেই মঙ্গলবার করে ক্লাস নেওয়া হবে এবং বুধবার করে সেটাতে আমি মানে যেটাকে বলা হয় সাডেন টেস্ট তখন আর থাকবে না, সেটা হবে ক্লাস টেস্ট। ঠিক আছে, ক্লাস টেস্ট একটা ব্যাপার জিনিস আর সাডেন টেস্ট আরেকটা জিনিস। ঠিক আছে, তো ক্লাস টেস্টটা হবে। ঠিক আছে, নেক্সট যে দুটো ক্লাস থাকবে আছে, আজকে যেমন হলো উইক 8 এর ক্লাস, তাহলে উইক 9 এবং উইক 10 যে দুইটা ক্লাস আমরা পাবো, সেই দুইটা ক্লাসে আমাদের সাডেন টেস্ট হবে। এবং সাডেন টেস্ট বলতে হলে এটা ক্লাস টেস্টের মতো করে নিব, যেহেতু আমাদের মঙ্গলবার ক্লাসটা আমরা করে আমরা বুধবার নিচ্ছিলাম, যেহেতু অবতার একটা ক্লাসেই সাধারণত দুইটা কভার করা যায় যে অনলাইন ক্লাসে। বাট এরপরে আমরা মঙ্গলবার দুটা ক্লাস নিব, মঙ্গলবার মানে পরপর দুটো মঙ্গলবার ক্লাস নিব এবং পরপর দুইটা বুধবারে সেই দুইটার লেসনের উপরেই আমরা মানে ক্লাস টেস্ট নিব। তারপরে যে একটা লেসন বাকি থাকবে উইক 11 এর যে ক্লাস দুটো থাকবে সে দুটোতে আমরা আবার না হয় অ্যাসাইনমেন্ট দিলাম। ওকে, এই বিষয়ে কারো কোনো জানার বা কারো কোনো কোশ্চেন থাকলে পড়ো না, বা কোনো মতামত থাকলে দিতে পারো। স্যার আমাদের মোট অ্যাসাইনমেন্ট হইতেছে কয়টা স্যার? 3টা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 3টা, ক্লাস টেস্ট 2টা। ক্লাস টেস্ট বলতে এটা কিন্তু তোমাদের অন কাইন্ড অফ অ্যাসাইনমেন্টের মতোই হয়ে যাচ্ছে, কারণ আমি তো তোমাদের হাতে তখন ডকুমেন্টস বা ক্লাস করার পর একদিন তোমরা সময় পাচ্ছ। যদি একদিন অলরেডি এক সময় পায় সেটা তো আর সাডেন টেস্ট হয় না, তাই না? সাডেন টেস্ট মানে হলো যে সাথে সাথে যেটা হয় এটা ক্লাস টেস্ট। সেই হিসাবে আশা করি দুটা নিলেও তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, সে ব্যাপারটা অত কঠিন হবে না। ওকে, যাই হোক, তাহলে তোমাদের ফাইনালি আমি যেটা বলেছিলাম বা আমি তোমাদের ফেসবুকে লিখেও দিয়েছিলাম, বাট তোমাদেরই হয়তোবা সমস্যা, যা আমার আসলে সমস্যা ছিল না, যে কোনো টাইমে আজকে নিলেই হতো, বাট তোমাদের ইন্ডিভিজুয়ালি অনেকের কিছু কিছু সমস্যা আছে, সো আমি সেটা কনসিডার করলাম। কনসিডার হিসাবে আমি বলতে চাচ্ছি যে তোমাদের ঈদের পরে যে ক্লাস হবে সেখান থেকে দুটাতে আমি ক্লাস টেস্ট নিব এবং লাস্টে যে ক্লাসটা থাকবে সেটা থেকে আমি অ্যাসাইনমেন্ট নিব। যেহেতু আমাদের 5টা ইভ্যালুয়েশন দরকার, আমাদের আজকেরটা নিয়ে 2টা ইভ্যালুয়েশন হবে, এরপরে বাকি 2টা ক্লাস টেস্ট, লাস্টেরটা হচ্ছে আমাদের নর্মাল আবার ক্লাস সরি মানে অ্যাসাইনমেন্ট। এটাই হচ্ছে আমাদের ফাইনাল কথা। এবং এই সম্পর্কে কারো কোনো দ্বিমত বা কিছু থাকলে এখনই বলতে হবে, কারণ আমি কিন্তু এটা অনুসারে আমার মানে যেটা সামনের কর্মপদ্ধতি আছে সেটা আমি ফিক্সড করব। ঠিক আছে, সো ঈদের হিসাবে আমি এটা কনসিডার করলাম আজকেরটা। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, তারপরেও যদি সমস্যা থাকে আজকেই বলতে হবে, না হলে কিন্তু মানে পরবর্তীতে আবার যদি কেউ এসে বলে যে স্যার মঙ্গলবার আমি ক্লাস করতে পারবো না, বুধবার হয়তো বা পরীক্ষা দিতে এটা সমস্যা হবে, এরকম এরকম কিছু বললে তখন কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করবো না। আমি আমার ক্লাস টাইমটাই নিচ্ছি, অন্য কোনো টাইম কিন্তু তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি না। সো সেই হিসাবে সমস্যা থাকার কথা না। আর ক্লাসে প্রেজেন্টটা কিন্তু এমনিই থাকতে হবে, কারণ ক্লাসে তোমাদের 10 মার্কসের একটা ব্যাপার আছে এবং তোমরা ডে ব্যাচ, তোমাদের কাছ থেকে অবশ্যই ম্যাক্সিমাম প্রেজেন্টটা এক্সপেক্ট করি, কারণ তোমাদের মানে ইভিনিং ব্যাচে দেখা যায় যে প্রায় 90% উপরেই জব করে। তোমাদের হয়তো বা কিছু মানুষ জব করে, কিছু মানুষ হয়তো করে না, এরকম আছে। সো সেই হিসাবে ডে ব্যাচের উপরে সাধারণত ডেতেই ক্লাস রাখা হয়, ইভিনিং শিফটের সাথে ইভিনিং এ ক্লাস রাখা হয়, কারণ তাদের জব থাকে। সো তোমরা যেহেতু ডে বেসে ক্লাস করতেছো, তোমাদের প্রেজেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ইভিনিং এর সাথে কিন্তু তোমাদের কম্পেয়ার হয় না যে আমার এই সমস্যা আছে, আমার ওই সমস্যা আছে, এটা কিন্তু ডে ব্যাচের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হয় না, কারণ ডে ব্যাচটা হচ্ছে রেগুলার ব্যাচ। রেগুলার যেভাবে ক্লাস শিডিউল দেওয়া হয় সেভাবেই স্যাররা সামনে আগাবেন। সেখানে স্টুডেন্টের সমস্যা থাকলে সেটা সাথে পার্সোনাল ব্যাপার, সেটা হয়তো বা টিচার অতটা কনসিডার করবে না। ওকে, আমি ক্লাসে যাচ্ছি।
সো আজকে ক্লাস টেস্টের ব্যাপারটা পোস্টপোন করে ঈদের পর নেওয়া হচ্ছে। ঈদের পর দুটো ক্লাস আমরা আবারও লাস্ট টাইম বলতেছি যে ঈদের পর পর দুটি ক্লাস আমি মঙ্গলবার নিব এবং বুধবার করে পরপর দুটি ক্লাসে মানে ক্লাস টেস্ট নেওয়া হবে। আর অ্যাসাইনমেন্ট আজকের ক্লাসের উপরও যাবে, সো সেই হিসাবে সবাই প্রিপারেশন নাও, যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবং আজকের যে লেসনটা আছে সেটা কিন্তু খুব নর্মাল লেসন না, এটা দুটো অ্যাপ্লিকেশন লেসন। সো আমি লেসনে যাচ্ছি। লেসন 15 যেটা আছে সেটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো ইন্টিগ্রাল ফর্মুলা, যেহেতু ইন্টিগ্রেশন তোমরা অলরেডি করে আসছো তাই না, তোমাদের আগের লেসনে সম্ভবত আগের ক্লাস যেটা ম্যাথের ছিল সেটাতে তোমরা ইন্টিগ্রেশনটা শিখে আসছো। তো আমাদের ইন্টিগ্রেশনের বিভিন্ন প্রসেস বা বিভিন্ন রকম জিনিস তোমরা শিখেছো, ডিফাইনাইট ইন্টিগ্রাল, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে, সেটা দেখেছো তোমরা, টেকনিক যেটাকে বলা হয়, যেমন সাবস্টিটিউশন, তারপর ইউভির যে পদ্ধতি আছে সেটাকে পদ্ধতি বলা হয়, বা যারা অনেক ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ছিল। তো আমরা একটা পদ্ধতি এখানে শিখবো, সেটার নাম হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আমি প্রথমে বলছি আজকের যে দুটো লেসন আমরা যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস পড়তেছি, কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স রিলেটেড দুটা অ্যাপ্লিকেশন দেখবো, যেখানে কমপ্লেক্স নাম্বার যেটা আই, যেটাকে মেইনলি আমাদের যে কমপ্লেক্স নাম্বারের ব্যাপার সেটা তো আই থেকে উৎপত্তি হয়েছিল। এই আই এর যে উপস্থিতিটা আছে সেই উপস্থিতির মাধ্যমে দুটো অ্যাপ্লিকেশন শিখবো। প্রথমটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো বোঝাই যাচ্ছে যেটা একটা ইন্টিগ্রাল ফর্মুলা বা ইন্টিগ্রেশন করার একটা নিয়ম, যেখানে যে জিনিসটা আবিষ্কার করার তার নাম হচ্ছে কসি, যে একজন ম্যাথমেটিশিয়ান, তো ওনার নাম অনুসারে বলা হয়েছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো আমরা ইন্টিগ্রাল ফর্মুলাটা দেখি। স্টেটমেন্ট if f of z is analytic within and on a closed contour c, এখানে দুইটা কথা বলা আছে। if f of z দ্বারা বোঝাচ্ছে একটা ফাংশন z। আসলে z দ্বারা কি বোঝায়, আমরা প্রথমেই কিন্তু বলেছি z কে কি দ্বারা নির্দেশ করা হয়, কমপ্লেক্স নাম্বার দ্বারা নির্দেশ করা হয়। তাহলে f of z একটা ফাংশন, যেটা তাহলে অবশ্যই এটা কি নরমাল রিয়েল নাম্বারের ফাংশন না বা রিয়েল কিছু না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, ঠিক আছে, যেটা একটা কমপ্লেক্স নাম্বার রিলেটেড ফাংশন হবে। if f of z is analytic within an on a closed contour c, এখানে কন্ট্রোর ব্যাপারটা জানতে হবে। কন্ট্রোর দ্বারা বোঝাচ্ছে অর্ধবৃত্ত। একটা অর্ধবৃত্ত সি যদি হয় তার ভিতরে f of z একটা কমপ্লেক্স ফাংশন, সেটা যদি অ্যানালাইটিক হয়, উইথিন এবং অন, যদি ভিতরে এবং উপরে দুইটার ব্যাপারই তো আছে। যদি একটা অর্ধবৃত্ত আঁকো, অর্ধবৃত্ত তো কি চন্দ্র, মানে চন্দ্রর মতো যেটা দেখা হয়, যেটা আমরা চাঁদা বলি, যেটা আমরা ক্যালকুলেট মানে সরি ইতে দেখি না জ্যামিতি বক্সে চাঁদা, ওইটাই তো একটা কন্ট্রোর বলা হয় ওটাকে। সেরকম একটা যদি কন্ট্রোর হয়, সেই কন্ট্রোরের উইথিন বলা হচ্ছে ভিতরটা, আর অন মানে হচ্ছে উপরের যে চাঁদের যে একটা থাকে না, ডিগ্রির অ্যাঙ্গেলটা থাকে, যে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি লেখা থাকে যেখানে, ওইটা হচ্ছে অন, উপরে যেটা বলা হয়। তো ওর ভিতরে যদি অ্যানালাইটিক হয়, এবং অ্যানালাইটিক জিনিসটা জানতে হবে, যে অ্যানালাইটিক ব্যাপারটা তোমরা অলরেডি হয়তো জানো, ফাংশন রিলেটেড পড়লে তোমরা কন্টিনিউটি পড়েছো, ডিফারেন্সিয়েবিলিটি পড়েছো, তিনটা জিনিসই তো পড়েছো, কন্টিনিউটি, লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। এই তিনটা জিনিসের মধ্যেই অ্যানালাইটিক ব্যাপারটা আছে, যে ওইটার মধ্যে এক্সিস্ট করে, যদি একটা ফাংশন একটা কন্ট্রোলের মধ্যে এক্সিস্ট করে উইথিন এবং অন ক্লোজ কন্ট্রোল সি, এটা আমাদের এখানে বেসিক কথা। এই স্টেটমেন্টটা যদি আমাদের স্যাটিসফাই করে, অ্যানালাইটিক হয়, and if a is any point within c, এবং এই যে কন্ট্রোল সি নিলাম, অর্ধবৃত্ত সি নিলাম, এর উপরে a যে কোনো একটা পয়েন্ট হয়ে থাকে, যদি এগুলো আমাদের দেওয়া আছে, এগুলো যদি আমাদের মিলে, দেন তারপরে সূত্রটা আমরা এই পরের লাইনটা লিখি। ইন্টিগ্রেশন, এটাকে এই যে ইন্টিগ্রেশন, এই চিহ্নটাতে বোঝা যায় ক্লোজড কন্ট্রোর, সি দ্বারা বোঝাচ্ছে কন্ট্রোর, তার মানে এখানে সি ইন্টিগ্রেশনের যেটা আছে সেটা হচ্ছে একটা অর্ধবৃত্তের মধ্যে ইন্টিগ্রেশনটা আছে, লিমিটটা অর্ধবৃত্তের মধ্যে আছে। f of z divided by z minus a dz is equal to twice by I into f of a, এইটা সূত্র। এই যে সেকেন্ড অর এর পরে যে লাইনটুকু লেখা আছে, আমি আচ্ছা দাগাং এইটুকু, যে এই যে ব্যাপারটা আছে, প্রথমে মনে করো এইটা থাকে, এইটা থেকে তাহলে আমরা সূত্র নির্ণয় করতে পারি এইটা। তো যে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন f of z divided by z minus a dz is equal to twice by I into f of a। তাই এখানে আমাদের f of z তো দেওয়াই থাকবে, তো সেখান থেকে আমরা z এর মানটাও তো বের করতে পারবো। z যেহেতু এখানে ভিতরে যে z থাকবে সেটা হচ্ছে z, এবং a একটা পয়েন্ট দেওয়া থাকবে, এই কথাগুলো তো আছেই, এ ইজ এনি পয়েন্ট উইথিন সি,
তাহলে আমরা সেখান থেকে ডিজেড, তাহলে এইরকম ফরম্যাটে যদি আমরা কোনো ইন্টিগ্রেশনকে নিয়ে আসতে পারি এবং ইন্টিগ্রেশনটা অবশ্যই কমপ্লেক্স নাম্বারের হতে হবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন না করেই সেটার সলিউশন এই সূত্রের মাধ্যমে লিখতে পারি, যেমন টুয়াইস বাই আই ইনটু এফ অফ এ। তো আমাদের এই কসেস ইন্টিগ্রাল ফর্মুলাটা ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটাকে অবশ্যই কমপ্লেক্স ইন্টিগ্রেশন হতে হবে, কমপ্লেক্স নাম্বারের ইন্টিগ্রেশন হবে, সেটাকে আমরা কোনো ইন্টিগ্রেশনের মাধ্যমে না করে জাস্ট একটা সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে সেটাকে করতেছি। এবং সেক্ষেত্রে মেইন কথাটা যেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা আছে ডান পাশে, এই ইন্টিগ্রেশনটাকে অবশ্যই এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেমন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো যখন, বা সে তার জন্য নিশ্চয়ই কিছু কাজ করতে হবে, তারপরে এইটা পাবো। নিশ্চয়ই এরকম ফরম্যাটে সবসময় দেওয়া থাকবে না, হয়তো বা প্রথম দিকে দুই একটা সিম্পল ইন্টিগ্রেশনে দেওয়া থাকতে পারে, বাট বেসিক্যালি দেখা যাবে যে কিছু অপারেশন করে এইভাবে বানাতে হবে। যখন আমরা বানানো সম্ভব হব, তার মানে সেখান থেকে আমরা এই যে এ এর মানটা অবশ্যই পেয়ে যাব, এবং এফ অফ জেড যেহেতু আছে, তাহলে এফ অফ এ ও ওইভাবে এফ অফ জেড থেকে বের করে নিতে পারবো। তো খুবই সিম্পল জিনিস, জাস্ট আমাদের মেইন কাজ হচ্ছে এই ফরম্যাটে বের করে নিয়ে আসা এবং সেখান থেকে এ এর মান বের করা। এর মান বের করলেই এফ অফ এ এর মানও বের করা যাবে, কারণ এফ অফ জেড তো আছেই আমাদের। তো প্রথমে এখানে কাজটা হচ্ছে এফ অফ জেড কোনটা হবে সেটা ধরে নেওয়া, যে ফাংশনটা দেওয়া থাকবে কমপ্লেক্স ফাংশন, সেখান থেকে আমাদের কোনটুকুকে এফ অফ জেড ধরতে হবে এবং কোনটুকুকে আমাদের জেড মাইনাস এ নিচে যেটা অংশটা থাকবে সেটার জন্য রাখতে হবে। এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, বাকি জিনিস সহজ। এক্সাম্পলে যাচ্ছি আমরা। Determine the integral with the help of process integral formula. Integration a1 by z into z square plus 9 dz আছে। তো এই যে যেটা আছে এইটাকে আমাদের প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলার মাধ্যমে আমাদের সলভ করতে হবে, এবং এখানে কিন্তু দুইটা জিনিসের ব্যাপার আছে, কোনটাকে আমরা এফ অফ জেড ধরবো এবং কোনটাকে আমরা জেড মাইনাস এ এর জন্য রাখবো, এইটা আমাদের মানে ম্যাথ থেকে বুঝতে হবে। যেমন এখানে যে ইন্টিগ্রেশনটা আছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট এরকম কোনো ফরম্যাটেও নাই, এফ অফ জেড আছে আবার জেড মাইনাস এ আছে, দেখো উপরে শুধু 1 আছে আর নিচে কিন্তু আছে জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস 9 এটা আছে। তো এইখান থেকে কোনটাকে আমি এফ অফ জেড ধরবো আর কোনটাকে আমরা জেড মাইনাস এ এর জন্য রাখবো, এটা আমাদের মানে ডিফাইন করা, বা আমি বলেছি যে আমাদের তো ওই ফরম্যাটে ডাইরেক্ট দেওয়া থাকবে না, বানায় নিতে হবে। তো তার জন্য অবশ্যই আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। তো এখানে খেয়াল করো নিচে আমাদের হর, অবশ্যই হরকে খেয়াল করতে হবে, কারণ এখানে জেড মাইনাস এ তো নিচে বানাইতে হবে। উপরে এফ অফ জেড 1 কেও আমি এফ অফ জেড ধরতে পারতাম, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট নিচেরটাকে জেড মাইনাস এ বানাইতে হইলে তো অবশ্যই সেখানে শুধু জেড মাইনাস এ থাকবে, অন্য কিছু থাকতে পারবে না। যেহেতু খেয়াল করো নিচে দুটো অংশ আছে, একটা আছে জেড আর একটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস 9 আছে। তো এখন খেয়াল করো আমরা যদি মনে করো 1 বাই জেড এটাকে দুইটা পার্ট করে লিখি, তাহলে লিখতে পারি কি 1 বাই জেড ইন্টু 1 বাই জেড স্কোয়ার প্লাস 9, দুইটা পার্ট করে লিখতে পারি। তো এই দুইটা পার্টের মধ্যে কোনটাকে আমরা এফ অফ জেড ধরবো কিভাবে বুঝবো আমরা? দেখো খেয়াল করো উভয় যদি এরকম থাকতো, এটা যদি থাকতো জেড স্কয়ার প্লাস 1 ইনটু আবার জেড স্কয়ার প্লাস 9 আছে, তো এইখান থেকে তো আমরা যে কোনো একটাকে ধরে নিতে পারতাম, কারণ উভয়তেই কি জেড এর উপর পাওয়ার স্কয়ার আছে, কারণ আমাদের নিচে রাখতে হবে কি জেড মাইনাস এ, কিন্তু যদি দুইটাই স্কয়ার থাকে সেটাও আমরা দেখবো কিভাবে করতে হয়। বাট আলটিমেটলি প্রথমে একটা হয় এরকমও থাকতে পারে যে এখানে যেটা থাকবে শুধুই আছে জেড জেড আছে বা জেড মাইনাস এ আছে, এরকম কিছু একটা থাকবে, জেড মাইনাস 1 আছে। কিন্তু এখানে যেহেতু দুটো পার্ট আছে, একটা আছে 1 বাই জেড আর একটা আছে 1 বাই জেড স্কয়ার প্লাস 9, অবশ্যই আমাদের জেড এর পাওয়ার 1 যেটা আছে সেইটাকে জেড মাইনাস এ এর জন্য রাখতে হবে, কারণ এইখানে কি জেড এর পাওয়ার 1 আছে। তো আমাদের জেড এর পাওয়ার 1 আছে কোনটাতে? শুধু জেড আছে, আর জেড এর পাওয়ার 2 বা অন্য কিছু আছে জেড স্কয়ার প্লাস 9 এ, তাহলে 1 বাই জেড স্কয়ার প্লাস 9 এটাকে আমরা এফ অফ জেড ধরবো, আর জেড যেটা আছে সেটাকে আমরা শুধু জেড বা যেটা নিচে রাখার জন্য হরে রাখার জন্য দরকার সেটা রাখবো। আর জেড মাইনাস এ ফরম্যাটটা কিভাবে হবে সেটা আমি পরে দেখবো। ওকে, দ্য গিভেন ইন্টিগ্রাল ইজ এটা। এবার আমরা এফ অফ জেড ধরে নিতে হবে, কারণ আমি বললাম যে বুঝাইলাম এতক্ষণ, লেট এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9, এটা এক নাম্বার সমীকরণ ধরে নিলাম। তো দেন এবার এফ অফ জেড বসাই দিব ওইখানে। then the given integral can be written as f integration cos contour c f of z divided by z dz। এইটুকু তো ইজি, খুবই ইজি ভাবে আমরা বসাই দিলাম। এবার আমাদের বাই করতে হবে কি f of z divided by z minus a, কিন্তু নিচে আছে শুধু z, তো z যেহেতু আছে এটাকে a যদি বানাইতে হবে তাহলে কি কাজ করতে হবে,
জেড মাইনাস জিরো লিখতে পারি, কারণ মাইনাস জেড এর সাথে কোনো কিছু যদি যোগ করা হয় বা বিয়োগ করা হয় দ্যাট অলসো জেডই থাকবে, কারণ আমরা জানি যে যোগ আর বিয়োগের অবেদক হচ্ছে শূন্য, জিরো। আমরা এটা দেখেছি কিন্তু প্রথমে যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা করেছি, ওই ব্যাপারটা এখানেও চলে আসতেছে যে কেন এখানে মাইনাস জিরো করলাম, প্লাস জিরো কেন করলাম না। প্লাস জিরো কেন করলাম না তার উত্তর হচ্ছে এখানে, কারণ সূত্রে আছে জেড মাইনাস এ, সো আমাদের জেড মাইনাস জিরো নিব। যদি এরকম থাকে নিচে, হয়তো বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে জেড মাইনাস ওয়ান আছে বা জেড প্লাস টু আছে, তো সেক্ষেত্রে তো আমরা জেড মাইনাস এ ফরম্যাটে নিয়ে নিতে পারবো, সমস্যা নাই। বাট যদি কোনোদিন শুধু জেড থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে এরকম জেড মাইনাস জিরো, কারণ এই জিরোকে যোগ বা বিয়োগ যেটাই করি আলটিমেটলি যে অ্যান্সারটা ছিল সেটাই থাকবে, এবং সেটাকে অবেদক হিসাবেও নির্ণয় করা যায় বা অবেদক বলা হয় এই কারণেই। তো এরপরে কাজ হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে টয়েস বাই আই ইন্টু এফ অফ এ, এখানে এ এর মান যেহেতু জিরো তাহলে এফ অফ জিরো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের এফ অফ জিরোর মান বের করতে হবে, তাই না? এফ অফ জিরোর মান কিভাবে বের করবো? আমরা জানি যে 1 নম্বরে আমরা এফ অফ জেড ধরে নিয়েছিলাম এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9, তো এটা আমরা জানি যে এফ অফ জেড এর মান। তো এখন এফ অফ জিরোর মানটাও বের করতে পারবো, যেখানে জেড আছে সেখানে জিরো বসাই দিব, এই যে এফ অফ জিরো, নিচে যেহেতু জেড স্কয়ার আছে তাহলে জিরো স্কয়ার প্লাস 9, তাহলে মানে এফ অফ জিরোর মান হচ্ছে 1 বাই 9। এরপরে 2 নম্বর সমীকরণে এটা বসাই দিব। তাহলে পুরো ইন্টিগ্রেশনটা আগে লিখে নিলাম, তাহলে পেলাম টয়েস পাই ইনটু 1 বাই 9 ইজ ইকুয়াল টু টয়েস পাই আই ডিভাইডেড বাই 9, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তো দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশনে কিন্তু কোনো ইন্টিগ্রেশনই করলাম না, জাস্ট আমাদের ফরম্যাট ক্রিয়েট করলাম এবং সূত্র মতে বসাই দিলাম। তো এটাই হচ্ছে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা, যেখানে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে না, বাট ইন্টিগ্রালটাকে আমরা একটা সাস বা মানে কি বলে একটা ফরম্যাটে নিয়ে আসা সেটাকে আমরা সলিউশন করলাম। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, সমস্যা না থাকলে আমি নেক্সট ম্যাথে যাব, আর সমস্যা থাকলে বলো। আচ্ছা ওকে, তাহলে আমি নেক্সট প্রবলেমে যাই। যেহেতু আমরা প্রথমটাতে দেখলাম কি জেড ইনটু জেড স্কয়ার প্লাস 9, তো আমরা জানি যে জেড মাইনাস এ নিতে হবে, তো সো জেড এর পাওয়ার যেটা 1 আছে সেটাকে আমরা খালি রাখবো। বাট নেক্সট প্রবলেমে দেখবো যদি দুটোটা এরকম থাকে যে মানে স্কয়ার থাকে, এরকমও হতে পারে, যেমন এটাই আছে। ডিটারমাইন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কসেস ইন্টিগ্রাল ফর্মুলা close counter c integration 1 by z square plus 1 into z square plus 1 dz। তো খেয়াল করে দেখো এইখানে কিন্তু যেটা পাওয়া কোনোটাতেই 1 নাই, তাই না? এবং এরকম তো নাই যে z স্কয়ার প্লাস আছে, z স্কয়ার মাইনাস থাকলে তো আমরা সেটাকে আমরা বানাইতে পারতাম, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে সেটা করলে হয়তো বা একটার পাওয়ার মানে 1 হয়ে যাচ্ছে, সেটা আমরা জানি, মানে z এর পাওয়ার 1 হচ্ছে। বাট এখানে আলটিমেটলি প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে তো আমার কোনো সূত্র এরকম আদৌ নাই, তো সেজন্য অবশ্যই অপারেশন করতে হবে। তো প্রথম কাজ এফ অফ জেড ধরা। তো আলটিমেটলি এখানে আমরা যেহেতু দুইটার পাওয়ারই স্কয়ার আছে, 1 বাই জেড স্কয়ার প্লাস 1 কেও আমরা এফ অফ জেড ধরতে পারি, 1 বাই জেড স্কয়ার প্লাস 9 কেও আমি এফ অফ জেড ধরতে পারি, কারণ এটা কোনোটা ধরাই এটা তেমন কোনো পরিবর্তন করতেছে না। তো যাই হোক, অঙ্কের সাথে আমরা এখানে ধরে নিলাম এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9। কেউ যদি এটাকে ধরে নেয় 1 বাই জেড স্কয়ার প্লাস 1, ওকে, তারটাও হবে, সমস্যা নাই। ওকে, তাহলে এফ অফ জেড ধরে নিলাম, তাহলে আমরা এবার বসাবো ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 ডিজেড। তো যেহেতু এখানে জেড আছে, আমরা তো জানি যে জেড মানে তো কমপ্লেক্স নাম্বারের রিলেটেড জিনিস, সেখানে আই আছে, তো আমরা জানি যে আই স্কয়ার ইজ ইকুয়াল টু কি -1। আমরা কিন্তু দুইটা মানের কথা বলেছি, আই মানে √1 আর আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1। এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যেখানে জেড আছে, যেহেতু কমপ্লেক্স রিলেটেড জিনিস এটা, তো জেড যেহেতু আছে তাহলে আমরা সেটা নিয়ে আসতে পারবো। তাহলে +1 আছে, আমি যদি এরকম লিখি একটা মাইনাস দিই, তারপরে যদি আই স্কয়ার দিই, তাহলেও তো সেটা +1ই আসে, কারণ মাইনাস তারপর আই স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে আই মাইনাস ইনটু -1 হুইচ ইজ +1। এইটাই, তাহলে এটাই থাকে আলটিমেটলি জেড স্কয়ার মাইনাস আই স্কয়ার। কেন করলাম? আমরা ওই যে বললাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, ওইটাই বানানোর জন্য এখানে ওই কাজটাই করছি। তো আলটিমেটলি যদি এরকম কোনোটা থাকে যে জেড স্কয়ার -1 আর একটা জেড স্কয়ার প্লাস 9 আছে, তাহলে এফ অফ জেড কোনটা ধরতে হবে সেটা কিন্তু তোমরা বুঝে যাবা, কারণ জেড স্কয়ার প্লাস 9টাকেই আমি কি ধরবো, মানে এফ অফ জেড ধরবো, কারণ জেড স্কয়ার -1 থাকলে তো আমরা
সেটাকে সূত্র নিতেই পারতেছি a প্লাস b ইন্টু a মাইনাস b এর। সো এটা বুঝতে হবে আর কি। আর যেহেতু এখানে দুইটাই প্লাস আছে আর আমাদের আরেকটা হেল্প আছে যে আই আমাদের আছে সাথে, সেটা থেকে আমি মাইনাস বানাই নিতে পারবো। ওকে নিলাম বানাইয়া, জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাহলে এখানে লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। এখানে কোনো তো এইটুকু পর্যন্ত আশা করি সমস্যা থাকার কথা না। এরপরে তোমরা তোমাদের যেহেতু ইন্টিগ্রাল ক্যালকুলাস করেছো তোমরা, তাই না? ইন্টিগ্রেশন তোমরা করেছো না এর আগের মানে টার্মে? জি স্যার। সেখানে তোমরা পার্শিয়াল ইন্টিগ্রেশন মানে যেটাকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশনের যেটা আছে, আংশিক ভগ্নাংশের মাধ্যমে যে ইন্টিগ্রেশনটা আছে, সেটা কি করানো হয়েছে? জি স্যার, কিছুটা করানো হয়েছে স্যার, আংশিক ভগ্নাংশ। আচ্ছা, তো সেটা যদি করানো হয়, তোমরা তো জানোই যে হরে যদি এরকম থাকে, দুইটা বা তিনটা যদি এরকম থাকে, তাহলে কি করতে হয়? ধরে করা যায়, একটা নিয়ম আছে যে এ বি যে কয়টা থাকবে নিচে, যেমন এখানে দুইটা আছে, তাহলে একটা নেওয়া যায় যে কিছু বলছো, কেউ কিছু বলতেছো, শোনা যাচ্ছে না, আবার একটু বলো যদি সমস্যা থাকে। হ্যাঁ, ওষুধ তো খাইতেছে। আচ্ছা, মাইক্রোফোন অন অফ করবা যারা মানে মানে যখন আমি প্রশ্ন করতে বলবো তখনই মাইক্রোফোন অন করবা, যদি সমস্যা থাকে মাইক্রোফোন অন করে। খাওয়ার পর হচ্ছে এখন তো হচ্ছে বমি তো হচ্ছে, আগে তো হইতো একবারে, এখন তো হচ্ছে খাওয়ার পর পরেই বমি হইতেছে। আচ্ছা, যাই হোক, যদি তোমরা করতে পারো যে যেটা আছে এটাকে আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে করব, আর এটাকে সহজ নিয়মে করার জন্য একটা কভার আপ রুলও আছে, যেটা তোমরা হয়তো বা অ্যাডমিশনের সময় ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা দেখেছো। কভার আপ রুল সাধারণত যদি পাওয়ার যদি 1 থাকে প্রত্যেকটাতে, যেমন এখানে যেটার পাওয়ার 1 আছে, এটা যেটার পাওয়ার 1 আছে, তো এই ধরনের জিনিসটাকে কভার আপ রুলের মাধ্যমে করা হয়। এবং আংশিক ভগ্নাংশ কেন করা হয়? হরে যদি এরকম গুণ আকারে কয়েকটা এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনকে যোগ বা বিয়োগ আকারে নেওয়ার জন্য করা হয়। কারণ হরে যদি গুণ আকারে থাকে, সেই জিনিসটাকে সলভ করা অনেকটা টাফ হয়ে যায়। তো ওইটার সমস্যার সমাধান হলে ওটাকে যদি গুণ আকারটাকে আমরা যোগ বিয়োগ আকারে নিতে পারি, একটা ফাংশন মানে এইটা তো একটা এক্সপ্রেশন পুরোটাকে যদি বলি, তখন কিন্তু যদি যোগ বিয়োগ আকারে এই হরটাকে নেওয়া যায়, তখন কিন্তু একাধিক এক্সপ্রেশন পাওয়া যায়, দুইটা বা তিনটাও পাওয়া যায় অনেক ক্ষেত্রে। তো ওইটা আমাদের সুবিধা হয় আর কি। তো কভার আপ রুলের জন্য নিয়মটা যেটা আছে সেটা হচ্ছে, যেহেতু এখানে দুইটা পার্ট আছে, অবশ্যই দুইটা অংশ বিভক্ত হবে এবং মাঝখানে প্লাস হবে। তাহলে প্রথম অংশটা এফ অবজেক্টটা যেহেতু আমরা আছে, এখানে কিন্তু এফ অবজেক্টটা উজ্জ্বল আছে, তো এইখানে কিন্তু এফ অবজেক্ট ডিজেট হবে, কারণ এফ অবজেক্টটা থাকবে, কারণ এফ অবজেক্টটা এটার মধ্যে না। তো প্রথমে যদি আমরা মনে করি জেড মাইনাস আই কে ঠিক রাখি, মনে করো জেড মাইনাস আই কে ঠিক রাখলাম, তাহলে বাকি যে অংশ থাকবে, বাকি উপরে এবং নিচে জেড সম্বলিত যে পদগুলো থাকবে, সেখানে জেড এর জায়গায় আমরা জেড মাইনাস আই যেহেতু ঠিক রাখলাম, তাহলে জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু 0 যদি বসাই, তাহলে আমরা কি পাই? জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু 0 যদি বসাই, তাহলে আমরা জেড এর মান পাই আই। তাহলে বাকি অংশ থাকে কি? জেড প্লাস আই। তাহলে জেড প্লাস আই তে আমরা কি বসাবো? মানে জেড প্লাস আই, জেড এর জায়গায় আই বসাবো। তো এটা আমি একটু এইতে করাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আশা করি তোমরা এটা জানো, তাও আমি একটু হোয়াইট বোর্ডে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমাদের যে এক্সপ্রেশনটা আছে, মনে করো আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে 1/z মাইনাস আই, আরেকটা আছে 1/, সরি একই জিনিস, z প্লাস আই। তো এটাকে আমরা আংশিক ভগ্নাংশের নিয়মে করতে পারি, অথবা কভার আপ রুলের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেহেতু আমরা সাধারণত এই ছোট ছোট জিনিসগুলো এখানে দেখবো, ইন্টিগ্রেশনে বড় বড় জিনিস তোমরা করে আসছো, অথবা আরো 5টা নিয়ম ছিল সেটা করেছো, তো আমরা যেহেতু ছোটটা দেখবো, তো সেক্ষেত্রে দেখতে হবে আমাদের হরে কয়টা এক্সপ্রেশন আছে। এবং আমি আবারও বলতেছি, এগুলো শুধুমাত্র যে ভেরিয়েবল গুলো থাকবে, যেমন এখানে জেড ভেরিয়েবল, এই ভেরিয়েবলের পাওয়ার কিন্তু 1 থাকতে হবে। যেমন এখানে জেড এর পাওয়ার কি 1 আছে, এখানেও জেড এর পাওয়ার 1 আছে। যদি এরকম থাকতো জেড স্কয়ার মাইনাস আই, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হতো না।
ঠিক আছে, শুধু পাওয়ার 1 থাকলেই সেটা অ্যাকসেপ্ট হবে, এই ক্ষেত্রে কভার আপ রুলটা হবে। তো এখানে যে এক্সপ্রেশনটা আছে, তো আমরা যেহেতু দুইটা অংশ আছে, দুইটা পার্ট হবে, প্রথমেই আমরা জানি এইটা একটা পার্ট প্লাস দিলাম এটা আর একটা পার্ট, অথবা এটা বড় লাগবে। তো এখানে যে অংশটা ঠিক রাখবো, মনে করো জেড মাইনাস আইটা ঠিক রাখবো, তো ওইটা আমরা ঠিক রাখলাম জেড মাইনাস আই, এটা আমরা প্রথমবার ঠিক রাখবো, আর পরের বার আমরা জেড প্লাস আইটা ঠিক রাখবো, তো সেটা আমরা লিখে নিলাম জেড প্লাস আই। ঠিক আছে, এই দুইটা আমরা ঠিক রাখবো। অবশ্যই যেহেতু দুইটা, এখানে যদি আরেকটা থাকতো জেড মাইনাস 3i, তাহলে আবার প্লাস দিয়ে জেড মাইনাস 3i লিখতাম, আরেকটা যে কয়টা থাকবে সেই কয়টা লিখতে পারবো, সমস্যা নাই। তো জেড মাইনাস আই লিখছি, আরেকটা জেড প্লাস আই লিখছি। তো জেড মাইনাস আই, এখান থেকে আমরা জেড এর মানটা প্রথমে বের করে নেব, ইজ ইকুয়াল টু 0 বসায়। দেখো জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু, যদি 0 বসাই, এটাকে যদি ইকুয়েশন আকারে লিখি, তাহলে আমরা জেড এর মান পাই কত, ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু পাচ্ছি আই, তাই না? সিমিলারলি যদি জেড প্লাস আই লিখি, তাহলে আমরা জেড এর মান পাচ্ছি মাইনাস আই পাই। এটা আমি আর করলাম না, একটার জন্য পাচ্ছি আই আর একটার জন্য পাচ্ছি মাইনাস আই। এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কিভাবে জেড থেকে আছে। তো প্রথমটা আছে জেড মাইনাস আই, এটা যখন ঠিক রাখবো, তখন বাকি যে এক্সপ্রেশন থাকবে, যে এক্সপ্রেশন গুলো থাকবে, এখানে যেহেতু একটা এক্সপ্রেশনই আছে জেড প্লাস আই, যদি এরকম আরো কিছু থাকতো, তাহলে সেগুলোতে জেড ইজ ইকুয়াল টু আই বসাই দেবো আমরা। তো এখানে যেহেতু একটা এক্সপ্রেশন আছে, সেটা আমরা কি আছে জেড প্লাস আই, তাহলে আমরা আই বসাবো, যেহেতু বলছি জেড মাইনাস আই এর জন্য, তাহলে আই প্লাস আই, তাই না? যেহেতু আলাদা একটা আই আছে, তো এইটা পাইলাম। আবার জেড প্লাস আই এর জন্য যেটার মান পাইছি মাইনাস আই, তাহলে বাকি যে এক্সপ্রেশনটা থাকবে জেড প্লাস আই ব্যতীত, সেটাতে আমরা যেটা জায়গায় মাইনাস আই বসাবো। তাহলে জেড প্লাস আই ব্যতীত আরেকটা এক্সপ্রেশন আছে জেড মাইনাস আই, তাহলে এখানে মাইনাস আই বসাবো, মাইনাস আই, এবং আরেকটা মাইনাস আই দেওয়াই আছে, তো এটা বসাই দিলাম, তাহলে এটা হয়ে গেল। তো এটা হচ্ছে কভার আপ রুল। আর উপরে যেহেতু যদি জেড থাকে, সেক্ষেত্রেও আমরা এভাবে বসাবো, যেহেতু উপরে এখানে 1 আছে, তাহলে এখানে 1 থাকবে, এখানেও 1 থাকবে। এখানে 1 ব্যতীত যদি এরকম থাকতো জেড, তাহলে প্রথমটায় আমরা বসাইতাম কি, আই বসাই দিতাম উপরে, আর পরেরটায় আমরা মাইনাস আই বসাই দিতাম, যেটা থাকবে সেটা। তো এখন একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। উপরে 1 ঠিক থাকলো, নিচে আমাদের দেখো কি হয়ে গেল, জেড মাইনাস আই থাকবে, আই প্লাস আই, দ্যাট মিনস 2i, তো 2i চলে আসলো। তাহলে 2iটা আমি প্রথমে লিখি 2i, এটা আবার জেড মনে করো না, এটা 2i জেড মাইনাস আই, প্রথম এক্সপ্রেশনটা পেলাম, প্লাস পরের এক্সপ্রেশনটা কি হবে, তাহলে এখানে দেখো আই মাইনাস আই হুইচ ইজ মাইনাস 2i, তাহলে সেটা আমরা লিখে দেবো, আর জেড প্লাস আই তো ঠিকই থাকবে, তাহলে মাইনাস 2i জেড প্লাস আই, এটা। তো উভয় পক্ষে থেকে কি কমন যায়, দেখো এখানেও 2i আছে, এখানেও মাইনাস 2i থাকুক, তাহলে এই মাইনাসটা এখানে দিয়ে দেওয়া যায়, তো 2i আছে, তো উভয় পক্ষ থেকে 2i কমন যায়, তাহলে আমরা কি লিখতে পারি 1/2i, সরি এটা শুধু 2i না, 1/2i কমন যায়, তাই না? নিচে আছে যেহেতু 1/2i, যদি লিখি তাহলে আমরা পাই প্রথমটাতে 1/z মাইনাস আই, আর যেহেতু এখানে এটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/z প্লাস আই। আচ্ছা, এইটুকু বোঝা গেছে কিনা, এইটুকু সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি যেটুকু কভার আপ রুলের মাধ্যমে করেছি, এটুকু বুঝতে পেরেছো কিনা সবাই? যদি কারো কোনো কোশ্চেন, আচ্ছা যদি বুঝতে পারো, তাহলে এই এক্সপ্রেশনটাই ঠিক ওইখানে আছে। আমরা চলে যাই ম্যাথে, যেটা আমি ছিলাম, দেখো এইখানে এইটাই আছে কিন্তু 1/2i 1/z মাইনাস আই মাইনাস 1/z প্লাস আই, এবং এফ অফ জেডটা কিন্তু এইখানে হবে, এটা একটু ভুল আছে কিন্তু, ঠিক আছে? এখানে এফ অফ জেড ডিজেড হবে, কারণ এফ অফ জেড নিয়ে তো আমি কাজ করিনি, আমি তো 1/, নিয়ে কাজ করছি, তাহলে এফ অফ জেড তো রয়েছে। তো পরবর্তী লাইনে আবার এফ অফ জেড দেওয়া হয়েছে, এটা টাইপিং মিস্টেক আর কি, এফ অফ জেড ডিজেড হবে। তো এবার আমরা এটাকে দুইটা অংশে, ইন্টিগ্রেশনটাকে দুইটা পার্টে ডিভাইডেড করে দিতে পারি, কারণ দুটো ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা মাইনাস আছে। তো লিখতে পারি 1/2i ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস আই ডিজেড,
একটা মাইনাস 1/2i, যেহেতু 1/2i উভয়ের সাথেই আছে, 1/2i ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড প্লাস আই ছিল, এটাকে আমরা কি করব জেড মাইনাস এ ফরম্যাটে নিয়ে যাব, তাহলে জেড মাইনাস মাইনাস আই ডিজেড। ওকে, এখান থেকে এ এর মানটা বের করার জন্য এই মাইনাসটা ব্র্যাকেটে নিয়ে নিয়েছি, কারণ জেড প্লাস আই যেহেতু আছে, এটা করলে কিন্তু জেড প্লাস আই হয়। ওকে, এবার আমরা দুইটা সূত্র বসাই দিতে পারবো দুই পাশে, কারণ এইটাও ফরম্যাটে আসছে সেইটা, ও এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ফরম্যাটে, এখানে এর মান হচ্ছে আই, তাহলে এটা লিখতে পারি ইন্টিগ্রেশন টয়েস বাই আই ইন্টু এফ অফ আই, সরি ইন্টিগ্রেশন না, 1/2i ইন্টু টয়েস বাই আই এফ অফ আই সূত্র মতে, এবার মাইনাস 1/2i ইন্টু টয়েস বাই আই ইন্টু এফ অফ মাইনাস আই, জাস্ট আমরা যে সূত্রটা শিখছি সেই সূত্রটা বসাই দিচ্ছি। এবার দরকার হবে এফ অফ আই এর মান বের করা আর এফ অফ মাইনাস আই এর মান বের করা, এবং এফ অফ জেড এর মান তো আমরা জানি, এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z স্কয়ার প্লাস 9। তো এক নম্বরে একবার বসাবো জেড এর জায়গায় আই, আর একবার বসাবো মাইনাস আই। ওকে, আমরা চলে যাই। তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু আছে 1/z স্কয়ার প্লাস 9, তাহলে এফ অফ আই 1/i স্কয়ার প্লাস 9, আই স্কয়ার মান আমরা জানি -1, তো -1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/8 আসছে। আবার আমরা এফ আই এর জায়গায় -1 বসাবো, তো মাইনাস আই এর হোল স্কয়ার, দ্যাট মিন্স এখানে কিন্তু মাইনাস আই স্কয়ার আসবে না, এখানে কিন্তু প্লাস আই স্কয়ারই আসবে, কারণ মাইনাস আই স্কয়ার একটা জিনিস আর ব্র্যাকেটে মাইনাস আই এর হোল স্কয়ার এক জিনিস কিন্তু না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে এইটা যেমন মনে করতে পারো, যে এটা অনেকেই মনে করতে পারে যে এই যে মাইনাস আই আছে এর উপরে স্কয়ার আছে, তার মানে এটা তো আমরা জানি -1, সরি কি বলে, আমরা আই স্কয়ারের মান জানি আমরা -1, তাহলে যেহেতু একটা মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে, এটা অনেকে মনে করতে পারে, বাট এটা কিন্তু সেটা না, কারণ মাইনাস আই এর হোল স্কয়ার এক জিনিস আর মাইনাস তারপর আই স্কয়ার এক জিনিস, ব্যাপারটা কিন্তু দুইটা, একটা হচ্ছে মাইনাস আই এর হোল স্কয়ার আর একটা হচ্ছে মাইনাস তারপর আই স্কয়ার, জিনিসটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, এটা কিন্তু এক না। তো আমরা যেহেতু জানি মাইনাস স্কয়ার করলে কোনো একটা জিনিস ভিতরে যদি মাইনাস থাকে সেটা অটোমেটিক প্লাস হয়ে যায়, তার মানে আমরা কি পাবো মাইনাস আই স্কয়ার, এটাকে যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে পেয়ে যাবো প্লাস আই স্কয়ার, তাই না, কারণ যখনই আমরা মাইনাস এ স্কয়ার কে ব্র্যাকেটে লিখি মাইনাস এ এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাই, এ স্কয়ার পাই, তাই না, সেই একই জিনিস, যেমন মাইনাস আই এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আই স্কয়ার, সো আই স্কয়ার মানে আবার আমরা জানি -1, এই দেখো সেই -1টা এখানে বসাইছে, তার মানে মাইনাস আই এর হোল স্কয়ারের যে মান শুধু আই স্কয়ারেরও সেই একই মান, তো -1 প্লাস 1 আই প্লাস 9 ইজ ইকুয়াল টু 1/8। তো এফ অফ আই এর মান সরি এফ অফ আই এর মানও পাইলাম 1/8, এফ অফ মাইনাস আই এর মান পাইলাম 1/8। এবার বসাই দিই, আমরা বসাই দিলে ওই 2i আগেই কাটা গেছে আর এইখানেও কাটা গেছে, দেখো এখানে 1/8 আসছে, এখানে 1/8 আসছে, আলটিমেটলি এটাও যা জিনিস এটাও সেই তাই জিনিস, এবং মাঝখানে মাইনাস আছে, তার মানে ওই যে π/8 - π/8 দুইটা কাটাকাটি যাচ্ছে ইজ ইকুয়াল টু 0। তো এভাবে আমরা সলভ করতে পারি। তো এটাও কিন্তু কসিস ইন্টিগ্রালের ফর্মুলা, এবং এখানে কিন্তু ফর্মুলা বের করার জন্য কিন্তু বেশ আমাদের কয়েকটা আগের সূত্র নিয়ে আসতে হয়েছে। তো এইভাবে তোমরা যত সামনে যাবে আগের জিনিসগুলো এরকম একটু একটু করে ইউজ করতে থাকবে, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। প্রথম থেকেই কিন্তু বলতেছিলাম যে মানে যেটাই শিখে যাচ্ছ তোমরা কিন্তু সেটা আর ওইরকম ম্যাথ আকারে পাবা না বা অন্য কিছু আকারে পাবা না, বাট একটু একটু করে সব জায়গায় পাবা, এটার জন্যই আসলে করানো হয়। তো এটা কিন্তু এইটা কারো সমস্যা আছে কিনা প্রবলেম 2 তে? প্রবলেম 2 তে যদি সমস্যা থাকে আমাকে বলো, না হলে আমি নেক্সট লেসনে যাব, কারণ দুইটা প্রবলেম অলরেডি দিয়েছি, করাই দিয়েছি, আর এখানে আরো একটা প্রবলেম হয়তো বা আছে করানো, দেখে নিবে, এই যে এই জিনিস একই রকম, জাস্ট তোমরা একটু দেখে নিবে। আশা করি সমস্যা হওয়ার কথা না, আর তারপরে যদি সমস্যা হয় আমাকে বললে আমি সলভ করার চেষ্টা করবো। এখানে আরো ম্যাথ করে দেওয়া আছে, আমি আর সেগুলোতে গেলাম না, এখানে তোমরা দেখে নিবে, ওই একই জিনিস আছে, জাস্ট একটু এদিক ওদিক আছে, দেখে নিবে। আমি সেকেন্ড লেসনে চলে যাচ্ছি। ওকে, আমাদের উইক আইটেম নেক্সট লেসন যেটা লেসন 16 সেটা হচ্ছে কসিস রাইমান ইকুয়েশন। তো আমরা প্রথমটা দেখেছি কসিস ইন্টিগ্রাল ইকুয়েশন, তো ওটা তো ইন্টিগ্রেশন নিয়ে আছে, ডাইরেক্ট বলাই আছে, বাট এখানে একটা ইকুয়েশন দেখবো কসি অ্যান্ড রাইমান, দুজন ব্যক্তি, এবং এরা মিলিত হয়ে একটা ইকুয়েশন লিখেছে যেটা কমপ্লেক্স নাম্বার রিলেটেড,
এবং এখান থেকে একটা ফাংশন অ্যানালাইটিক কিনা সেটা আমরা ডিফাইন করতে পারবো। তো এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। কসেস ইকুয়েশন একটা জিনিস, কসেস ইন্টিগ্রাল ইকুয়েশন অবশ্যই, আর কসেস রাইমান ইকুয়েশন কিন্তু এক না, একই রিলেটেড না। একটাতে ছিল ইন্টিগ্রাল ফর্মুলা, আর একটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন রিলেটেড জিনিস। তো তোমরা ইন্টিগ্রেশন শিখে আসছো, ডিফারেন্সিয়েশন শিখে আসছো, তো ওই দুইটা জিনিসকেই আমি অ্যাপ্লাই করতেছি কিন্তু। ওকে, আমরা এবার দেখি কসেস রাইমান ইকুয়েশন কি বলে হয়েছে। লেট এফ অফ জেড, তো এফ অফ জেড দেখেই বুঝতে পারতেছি এটা একটা কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশন হইলে সেটাকে কিভাবে লেখা যায়? কমপ্লেক্স ফাংশনকে এভাবে লেখা হয়, ইউ এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে এখানে ভ্যারিয়েবল, প্লাস আই ভি এক্স ওয়াই। তার মানে অবশ্যই যে ফাংশনটা পাবো সেটাও কিন্তু আমাদের এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট, বা এখানে কিন্তু মানে যে ফরম্যাটটা লেখা হয়েছে সেটা কিন্তু একটা ফাংশনাল ফরম্যাট লেখা হয়েছে। আমরা কিন্তু জানি যে আমরা দেখেছি এ প্লাস আই বি, ইউ প্লাস আই বি অথবা এক্স প্লাস আই ওয়াই, এই যে জিনিসগুলো আছে এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু কমপ্লেক্স ফাংশন না। যখনই একটা ফাংশন হবে সেখানে ভ্যারিয়েবল থাকবে। তো ইউ প্লাস ভিআই বা এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি, এখানে যে এ বি এক্স ওয়াই ইউ ভি এগুলো কিন্তু ভ্যারিয়েবল ছিল না, এগুলো ছিল কিন্তু একটা কোএফিসিয়েন্ট। যেমন রিয়েল নাম্বারের রিয়েল পার্ট, মানে রিয়েল পার্টের কোএফিসিয়েন্টটা ছিল, ইমাজিনারি পার্টের কোএফিসিয়েন্টটা ছিল। কোএফিসিয়েন্ট কি জিনিস সেটা তোমরা জানো, যে ভেরিয়েবলের সাথে যেটা থাকে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট। তো সেটা ছিল আমাদের। তো ওইখানে কিন্তু আমাদের ভেরিয়েবলের ব্যাপারটা ছিল না, বাট যখনই ফাংশন হবে সেখানে কিন্তু ভেরিয়েবল একটা পার্ট প্লে করবে। যেমন এখানে এক্স ওয়াই এটা হচ্ছে ভেরিয়েবল, ইউ হচ্ছে কিন্তু ওই এ প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই এর সেই জিনিস। ফরম্যাটটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাট, কিন্তু সেখানে ভেরিয়েবল থাকবে, একাধিক ভেরিয়েবল থাকবে। যেমন এক্স ওয়াই এখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে ইউ এর যে ফাংশনটা থাকবে সেখানে এক্স ওয়াই রিলেটেড থাকবে। তার মানে রিয়েল যে পার্টটা থাকবে সেখানে এক্স আর ওয়াই থাকতে পারে। তাহলে যদি তিনটা থাকে, ইউ এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড থাকতো, থার্ড ডাইমেনশন থ্রি ডাইমেনশনাল থাকতো, তাহলে ইউ এর মান হইতো মানে রিয়েল পার্টটার মান এরকম হইতো টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এরকম একটা ফাংশন পাইতাম ইউ এর মান, দ্যাট মিনস রিয়েল পার্ট পাইতাম। সিমিলারলি ইমাজিনারি পার্টের এরকম মান পাইতাম 3x মাইনাস 5y প্লাস 10z, এরকম কিছু একটা পাইতাম। 3 ভেরিয়েবল বা 2 ভেরিয়েবলের জন্য এরকম পাবো 2x মাইনাস y রিয়েল পার্টের মান, ইমাজিনারি মান পার্টের মান হচ্ছে 5x মাইনাস 6y, এরকম হতে পারে। তো xy সম্মিলিত থাকতে হবে। তো আমরা বলতেছি f of z is be an analytic function within R, তার মানে যে রিয়েল নাম্বার সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে অ্যানালাইটিক হবে। দেন দ্য কসেস রাইমান ইকুয়েশন, একটা ফাংশন যদি অ্যানালাইটিক হয় কমপ্লেক্স ফাংশন অবশ্যই এই ফরম্যাটে থাকতে হবে। দেন দ্য কসেস রাইমান ইকুয়েশন ইজ, এখানে যেহেতু ইউ আর ভি আছে তাহলে এটার ইকুয়েশনটা হবে del u by del x is equal to del v by del y, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে del u by del y is equal to minus del v by del x। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আর স্যাটিসফাইড। তো এখানে আমরা একটা জিনিস বলতে পারি, এই দুইটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে যে কমপ্লেক্স ফাংশনটা দেওয়া থাকবে সেটা অ্যানালাইটিক হবে। দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা হতে পারে একটা ফাংশন দেওয়া থাকবে কমপ্লেক্স ফাংশন, বলা হবে এটা কসেস রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা দেখাও। তখন আমাদের দেখতে হবে যে এই দুইটা ইকুয়েশন সমান, তার মানে del u by del x এর মান আর del v by del y এর মান এক হয় কিনা, আবার del u by del y এবং del v by del x এই যে দুটো মান আসে এদের মধ্যে একটা মাইনাসের পার্থক্য থাকে কিনা। এই দুটো যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে হ্যাঁ এটাতে কসেস রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে। বাট আবার যদি বলে যে এই ফাংশনটা কমপ্লেক্স ফাংশন দিয়ে বলে যে এটা অ্যানালাইটিক কিনা চেক করো, তখন কিন্তু কসেস রাইমান ইকুয়েশনের কথা বলবে না। তো বলবে যে একটা ফাংশন দেওয়া আছে, এটা কমপ্লেক্স ফাংশন, অবশ্যই এটা অ্যানালাইটিক কিনা চেক করো। তাহলে তোমাদের কিন্তু এই দুটো চেক করতে হবে। এই দুটো চেক করে দেখা যায় যদি সমান আসে তাহলে বলবো যে ফাংশনটা অ্যানালাইটিক, আর দেখা যায় যে এই দুটার মান যে এই ইকুয়েশন দুটো স্যাটিসফাই না করে তাহলে বলবো যে ফাংশনটা অ্যানালাইটিক না। তো দুই ধরনের কোশ্চেন হতে পারে এবং অ্যাসাইনমেন্টে কিন্তু এই দুই ধরনের কোশ্চেন থাকবে, যে একটা থাকবে যে এটা কসেস রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা দেখাও, তো সেক্ষেত্রে তো জানাই আছে এই দুটো ইকুয়েশন চেক করে দেখো মিলে কিনা। আর যদি বলে যে এই ফাংশনটা অ্যানালাইটিক কিনা চেক করো, তাহলেও তোমাদের এই দুটো চেক করে দেখতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর, এবং চেক করে দেখা যায় যদি সমান আসে বা মিলে যায় এই দুটো ইকুয়েশন তাহলে বলবো যে এটাকে অ্যানালাইটিক ফাংশনটা, আর যদি না মিলে বলবো নন অ্যানালাইটিক। এবং তোমরা যে এখানে কথাটা আছে তোমাদের আমি একটা কথা বলেছি যে del u by del x, del কথাটা তোমরা কিন্তু হয়তো বা পড়ো নাই। ডিফারেন্সিয়েশনে কি করছো, d by dx অথবা d by dy, এটাই তো দেখছো তাই না। d by dx অফ সামথিং থাকে যেমন 2x plus 1 অথবা
ডি বাই ডি এক্স সরি ডি বাই ডি ওয়াই ওয়াই স্কয়ার প্লাস 10y এরকম কিছু একটা ছিল প্লাস 5 এরকম থাকতো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুইটা টাইপ। আর এই দুটো টাইপ মিলেই হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা ডি বাই ডিএক্স বা ডি বাই ডিওয়াই অথবা ডি বাই ডিজেড এটা যে অপারেটর হিসেবে ব্যবহার করি, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অপারেটর, যেটাকে টি দ্বারা আমরা ব্যবহার করি, ডি বাই ডিএক্স ডি বাই ডিওয়াই অথবা ডি বাই ডিজেড, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরম্যাট বা অপারেটর। আর আমরা এখানে যেমন ব্যবহার করছি ইউ, তো এখানে ভেরিয়েবল হিসেবে আছেই, মানে ইউ হচ্ছে যে রিয়েল পার্ট আছে। তো ডেল বাই ডেল এক্স আবার এখানে ব্যবহার করছি ডেল বাই ডেল ওয়াই। এই যে ডেল বাই ডেল এক্স বলতেছি আর ডেল বাই ডেল ওয়াই বলতেছি, এই জিনিসটা আমাদের হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অংশ। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়ান কাইন্ড অফ টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাতে আমাদের এমন হইতো যদি এরকম থাকতো ডি বাই ডিএক্স অফ এক্স স্কয়ার প্লাস 2y প্লাস 1, তাহলে কি করা লাগতো, ওই y যেটা আছে সেটাকেও কিন্তু আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখানো লাগতো, তাই না? এটা হয়তোবা তোমরা যখন হায়ার অর্ডার ডেরিভেটিভ করেছো সেটাও করেছো, অথবা ইন্টারমিডিয়েট লেভেলেই কিন্তু তোমরা এটা করেছো যে এরকম থাকতো যে dy বাই dx এর মানটা বের করো। কিভাবে করতা, যদি ওইরকম থাকতো এক্স স্কয়ার প্লাস 10y প্লাস 5x প্লাস 10 এরকম থাকতো যদি, তাহলে ওই যে y ছিল 5y সেটাকেও কিন্তু আমাদের ওই যে কি করতো, এই পাশে d বাই dy উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, সেক্ষেত্রে আমাদের ওই y-টাকেও কি করা লাগতো, ডিফারেন্সিয়েশন করা লাগতো, তাই না? সেরকমই কিন্তু ছিল, চেইন আকারে করতে হতো। তো এইখানে যে সমস্যাটা হলো, যখন আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সুবিধা আছে বা একটা জিনিস আছে যে আমরা তো বুঝতেই পারতেছি পার্শিয়াল মার্কিং তো তোমরা জানো। পার্শিয়াল মার্কিং সম্পর্কে সবাই তোমরা জিজ্ঞাসা করো যে পার্শিয়াল মার্কিং থাকবে কিনা, যে আমাদের নিয়ম ঠিক আছে কিন্তু ম্যাথের অ্যান্সার ভুল হয়েছে, মার্ক পাবো কিনা স্যার, সেটাই তো বলো। এটাই হচ্ছে পার্শিয়াল মার্কিং, যে যেটুকু ঠিক আছে সেটুকুর অনুসারে মার্কিং হবে। তো পার্শিয়ালের ব্যাপারটাই ওরকম যে আমাদের ডেল বাই ডেল এক্স, এখানে বলা হচ্ছে যে এক্স হচ্ছে অপারেটর, তো ওই শুধু এক্স টুকুই আমরা ডিফারেন্সিয়েশন করব। যদি এরকম থাকে এক্স স্কয়ার মাইনাস 2y আছে, ডেল বাই ডেল এক্স এক্স স্কয়ার মাইনাস 2y আছে, তো ওই মাইনাস 2y-টাকে আর করতে হবে না, মাইনাস 2y কনস্ট্যান্ট হিসাবেই থেকে যাবে পাশে, বাট এক্স স্কয়ার কে করতে হবে। তো ওই ব্যাপারটা এইটাই যে মানে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা এটা চিহ্নটা তো এই ডেল দ্বারা বোঝাচ্ছে, পার্থক্যটা তোমরা দেখতেই তো পাচ্ছ ডেলের চিহ্নটা কিভাবে হচ্ছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হলে যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আছে শুধু সেটুকুই করতে হবে, বাকি যে অংশটা আছে সেটা কনস্ট্যান্ট হিসাবে পাশে থেকে যাবে, আবার কনস্ট্যান্ট হিসাবে সেটাকে জিরো লিখতে পারবো না, ঠিক আছে? এরকম যদি আছে যে এক্স স্কয়ার মাইনাস 2y প্লাস 10 আছে, এটাকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তাহলে এক্স স্কয়ারকে করলে তো 2x পাইতেছো, আর মাইনাস 2y-টা থেকে যাবে, বাট 10 যেটা আছে সেটা কিন্তু জিরোই হয়ে যাবে, কারণ ওটা তো আমরা জানি যে কনস্ট্যান্ট তো অলওয়েজ জিরো থাকবে। তো বাকি যে ভেরিয়েবলের যে অংশটুকু আছে সেটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, আর যেটা কনস্ট্যান্ট আছে সেটা তো আলটিমেটলি জিরো থেকেই যাবে। ওটা যাই হোক, আমরা অনেক কথা বললাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আশা করি অর্ডিনারি আর পার্শিয়ালের পার্থক্যটা তোমরা ধরতে পারছো, বুঝতে পারছো কিনা সেটা আমার ফ্যাক্টর না। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনই সাধারণত তোমাদের করা হয় যখন তোমরা ডিফারেন্সিয়েশনটা শিখেছো, বাট পার্শিয়াল সম্পর্কে আমি হালকা ধারণা দিয়ে গেলাম যে পার্শিয়ালটা মানে হচ্ছে যে অপারেটরটা থাকবে সেই অপারেটরের যে অংশটুকু আছে সেটুকুই ডিফারেন্সিয়েশন করব, বাকি যে অংশটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করা লাগবে না, সেটা আমরা কনস্ট্যান্ট হিসেবে সেখানে রেখে দিব। ওকে, সেই হিসাবে আমরা এখন এক্সাম্পল দেখলে ব্যাপারটা 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি, এখানে বেশ কয়েকটা 5টা এক্সাম্পল আছে, আমি 2-3টা তোমাদের এখান থেকে দেখাই দিই। ভেরিফাই দ্য কজ স্টেটমেন্ট ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশন। তো বলছে যে আমি দুইটা ধরনের প্রশ্ন হতে পারে, আমি তোমাদের একটা ধরন তো এটাই হতে পারে যে তোমাদের ভেরিফাই করতে হবে বা এটা কজ স্টেটমেন্ট ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা দেখাও, এই ধরনের জিনিস বলা হয়েছে। তো সেটাই এখানে আছে। তো f of z ইজ ইকুয়াল টু দেওয়া আছে e টু দি পাওয়ার x cos y প্লাস i sin y, এটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে যেটা কমপ্লেক্স ফাংশন, সেটাকে আমাদের cos স্টেটমেন্ট ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখাতে হবে। ওকে, the given function is e to the power x cos y plus i sin y, আমরা বসাই দিব e to the power x দ্বারা গুণ করে দিব উভয় পক্ষকে, e to the power x cos y plus i e to the power x sin y।
এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইভি। এবার দেখো এই যে ফরম্যাটটা আসছে এটা ইউ প্লাস আইভি ফরম্যাটে আসছে কিনা। এই পুরোটাকে এটা হচ্ছে ইউ, রিয়েল পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে ইউ, আর আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা তো আমরা আগেও জানছি যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। এবার এটাকে আমরা এখানে লিখছি এফ অফ জেড কে আমরা লিখতে পারি ইউ প্লাস আইভি। আমি প্রথমেই বলেছি যে এফ অফ জেড ইউ প্লাস আইভি ফরম্যাটে থাকবে, কারণ এখানে তো দুইটা অংশকে আমাকে সমীকৃত করতে হবে। আমরা তো বলতে পারবো না রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু হোয়াট, ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা তো এখানে সূত্রেই বলে দিয়েছি যে ইউ আর ভি কে নিয়ে আসতেছি, ইউ হচ্ছে রিয়েল পার্ট আর ভি হচ্ছে ইমাজিনারি পার্ট, আমরা যেটা আগে জেনে আসছি সেইটার মতে। তাহলে ইকুয়েটিং দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, উভয় পক্ষে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করা মানে হচ্ছে বাম পক্ষে রিয়েল পার্টের যে অংশটা আছে ডান পক্ষে রিয়েল পার্টের যে অংশটুকু আছে এটা পরস্পর সমান। তো আমরা লিখতে পারি তাহলে ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, কারণ দেখো ইউ প্লাস আইভি, তাহলে ইউ এর সাথে কি আছে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, আর আইভি আই এর সাথে আছে কি ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তাহলে ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স সাইন আই। কোন ক্ষেত্রে যদি লিখতে পারতাম ইউ প্লাস আইভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই মাইনাস আই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তাহলে কি হতো ইউ তো ঠিক থাকতো আর ভি হয়ে যেত কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তো সূত্র মতে এখানে প্লাস আছে, যদি কোনো ক্ষেত্রে এখানে মাইনাস চলে আসে বা এখানেও যদি মাইনাস চলে আসে মাইনাস, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই চলে আসবে। ব্যাপার না, ওটা থাকতেই পারে, হতে পারে, যেটা থাকবে সূত্রে প্লাস আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু পেলাম ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই এক নাম্বার দিলাম, ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা, আবার ইউ কে ভি এস ওয়াই এর সাপেক্ষেও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, আবার ভি কে ইউ এস এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, ভি কে আবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা। এই চারটাই কাজ করতে হবে। Partially differentiating equation 1 and 2 with respect to x and y we get, তাহলে মানে x এবং y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, প্রথমে এক নাম্বারকে তারপরে 2 নাম্বারকে। ওকে, সো আমরা করি সেটা। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স প্রথমটাকে, তাহলে আমরা বলেছি যখন ইউ এর সাপেক্ষে সরি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন শুধু এক্স এরটাকেই কাজ করব, ওয়াই কজ ওয়াই, যেমন ফার্স্টার ক্ষেত্রে কজ ওয়াই আছে কি ওয়াই সম্মিলিত পদ, এটা পাশে গুণ আকারে থেকে যাবে। দেখো এখানে কি করা হয়েছে, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, চেঞ্জ হয় না, কারণ ই টু দি পাওয়ার এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স ই পাওয়া যায়, এটা জানো অলরেডি, আর কজ ওয়াই এখানে কনস্ট্যান্ট হিসেবে থেকে গেছে, এটা 3 নাম্বার সমীকরণ। সিমিলারলি ইউ কে আবার ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব পার্শিয়ালি, সরি ভি এর সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে, তো ওয়াই এর সাপেক্ষে করলে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট থাকবে, আর cos y এটাকে যদি y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি তাহলে cos y কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো মাইনাস sin y। তো দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স sin y চলে আসছে। তো এটা ইউ এর কাজটা শেষ হলো 1 নাম্বার সমীকরণ, এটাকে 3 নাম্বার দিলাম, এটাকে 4 নাম্বার দিলাম। সিমিলারলি ভি কে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, তো ভি এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ওটা ঠিক থাকবে ই টু দি পাওয়ার এক্স sin y, তাহলে ডেল ভি বাই ডেল এক্স করলে ই টু দি পাওয়ার এক্স sin y ঠিক থাকলো, 5 নাম্বার সমীকরণে দিলাম। সিমিলারলি ডেল ভি বাই ডেল ওয়াই এর মান পাবো কি ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকবে sin y কে ডিফারেন্সিয়েশন করলে পাবো কি cos y, এখানে তো আর মাইনাস নাই, ডেল ভি বাই ডেল ওয়াই এর মান পেলাম ই টু দি পাওয়ার এক্স cos y। তো 3 4 5 6 এই চারটা দিকে খেয়াল করে দেখো, 3 আর 6 নাম্বার খেয়াল করবা, আর 4 আর 5 নাম্বার খেয়াল করো, আমাদের 3 এবং 6 নাম্বারের যেটা মান আছে সেম আছে কিনা। ডেল ইউ বাই ডেল এক্স এর মান আছে ই টু দি পাওয়ার এক্স cos y, আর ডেল ভি বাই ডেল ওয়াই এর মান আছে ই টু দি পাওয়ার এক্স cos y, সেম আছে, তার মানে 3 আর 6 নাম্বার থেকে পাই 3 এবং 6 নাম্বার থেকে পাই কি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, কারণ এই দুইটার মান সমান। সিমিলারলি 4 এবং 5 থেকে কি পাই ডেল ভি বাই ডেল এক্স আর ডেল ইউ বাই ডেল ওয়াই, এর মধ্যে কি আছে ই টু দি পাওয়ার এক্স sin y আর ই টু দি পাওয়ার এক্স sin y আছে, এর মধ্যে কি একটা মাইনাসের পার্থক্য আছে। তাহলে আমরা বলেছি যে 3 এবং 4 এবং 5 থেকে পাই from 4 and 5 del u by del y is equal to minus del v by del x, এটা তো দেখতেই পাচ্ছি একটা মাইনাসের পার্থক্য আছে, উভয় পক্ষে যে কোনো একটা দিলেই হচ্ছে। তো 7 এবং 8 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 7 আর 8 নাম্বারই হচ্ছে কি Cauchy-Riemann equation ছিল। From the above 7 and 8 equation show that the Cauchy-Riemann equation are satisfied for the given function eta, তাই না? তো যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো না মিলে, এই যে 7 নম্বরে আপনার 8 নম্বর ইকুয়েশন ডিরাইভ করা যাচ্ছে না, এই যে 3 আর 6 এবং 4 এবং 5 থেকে যদি না মিলে, তাহলে আমরা বলবো যে Cauchy-Riemann ইকুয়েশন স্যাটিসফাই করে না, বাট যদি করে তাহলে আমরা বলবো এটাকে স্যাটিসফাই করে এবং ফাংশনটা তাহলে অ্যানালাইটিক।
তো প্রথম নাম্বার এক্সাম্পলটা বোঝা গেছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো। আচ্ছা। ওকে, তাহলে আমি আরো এখানে এক্সাম্পল আছে, আমি দুই একটা আরো একটা একটু অ্যাড করি এখানে। যেমন 2 নম্বরে যেটা আছে এটা তোমরা পারবে, যেমন এখানে e⁻x ছিল আর এখানে e⁻y আছে, সিমিলার একই কাজ। এখানে যেমন cos y sin y ছিল, এখানে cos x আছে sin x আছে। 2 নাম্বারটা আমরা করাইলাম না, একই রকম জিনিস, জাস্ট একটু পরিবর্তন হবে। তারপর 3 নাম্বারটা যেমন যদি খেয়াল করো, 3 নাম্বার আর 4 নাম্বার একটা একই রকম আছে, আমরা 3 নাম্বারটাই দেখি। f of z = sin 2z আছে, এখানে কিন্তু এরকম সাজায় দেওয়া নাই, তো এটাকে একটু সাজাইতে হইবে। 3 নাম্বারটা আমরা যাই, 2 নাম্বারটা আমি দেখালাম না, দেখে নিবে। 3 নাম্বারটা আছে, তো গিভেন দ্যাট f of z = sin 2z আছে, আমরা z জানি কিন্তু x + iy, ঠিক আছে। যেমন f of z জানি u + iv, আর z জানি x + iy। যে কেন আমরা x + iy এখানে নিতেছি আমি বলতেছি, কারণ এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব কি x এর সাপেক্ষে আর y এর সাপেক্ষে। আমরা এখানে কিন্তু ab ধরতে পারবো না, আমরা যেমন ধরে নিয়েছিলাম z = a + ib। বাট আমি আবারও কিন্তু বলেছিলাম তখনই যে আমরা সাধারণত যখন ইকুয়েশনে চলে যাব বা ম্যাথ করব বড় বড়, তখন কিন্তু এ আর বি থাকবে না, তখন কিন্তু এক্স ওয়াই থাকবে, কারণ আমরা এক্স ওয়াই অভ্যস্ত, এক্স ওয়াই জেড এইসব অভ্যস্ত, আমরা কিন্তু মানে এবি তে অভ্যস্ত না। আর এবি যে আমরা জানি যে এবি কে আমরা কনস্ট্যান্ট হিসেবে সাধারণত ধরি, আর যেহেতু এখানে ইকুয়েশন আছে, ইকুয়েশনের ক্ষেত্রে তো আমাদের কনস্ট্যান্টটা মানে কোনো রোলে প্লে করে না, ওটা তো কনস্ট্যান্টই। তো সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স নাম্বার যেহেতু sin 2z আছে, তো এইটাকে আমরা জেডটাকে x + iy ধরবো। তো দেখো, তাহলে আমরা জানি f of z = u + ib, এটা সূত্র মতে আমাদের লিখতেই হবে, সবসময় বাম পক্ষে লিখে আসতে হবে। তো আমরা পেলাম sin 2x + iy, তো এই টুটা যদি গুণ করে দিই তাহলে পাই sin 2x + i2y, ঠিক আছে, লিখতে পারি। আমরা সূত্র জানি sin a + b এর একটা সূত্র আছে, আমরা অনেক সূত্র দেখেছি, sin a + b, sin a - b, cos a + b, cos a - b এর সূত্র ইন্টারমিডিয়েট লেভেলে অনেক করছো, মুখস্থ করতে করতে হয়তো বা এখন ভুলেও গেছো সবাই, হতে পারে, বা সমস্যা না, সবাই ভুলতে পারে, বাট ওটা কিন্তু অনেক লাগতো এক সময়, এবং সব ক্ষেত্রেই লাগবে। sin a + b এর সূত্রটা ছিল sin a * cos b + cos a * sin b, সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এখানে a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে i2y, তাহলে sin 2x + cos i2y + cos 2x sin i2y, জাস্ট sin a + b এর সূত্রটা লিখছি। আশা করি তোমরা এটা জানো এবং না জানার কোনো কথাও নাই, যেহেতু তোমরা রেগুলার কোর্সের স্টুডেন্ট। সো sin a + b এর সূত্র লিখলাম। এবার একটা সমস্যা অ্যারাইজ হয়েছে, যেমন sin 2x এর মান তো যাই হোক আমরা জানি যে sin 2x নিয়ে কাজ করেছি আমরা, বা sin 2x যদি sin x হিসাবে কল্পনা করি সেটাও হবে, বাট cos i2y আছে, আবার এখানে আবার sin i2y আছে। এই যে i সম্মিলিত cos আর i সম্মিলিত sin, এটা কিন্তু আমরা আগে কখনো করি নাই। এটার জন্য সূত্র আছে, হাইপারবোলিকের ফাংশনের ব্যাপারটা আছে, হাইপারবোলিক যে জিনিসটা আছে cos হাইপারবোলিক x বা sin হাইপারবোলিক x যেটা আছে সেটা চলে আসবে, আই থাকলে ওটা হাইপারবোলিক আসছে। যেমন যে এখানে যে দুইটা সূত্র আমি লিখেছি, এই দুইটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। যেমন cos ix, cos এর ভিতর যদি ফাংশনালি ix থাকে ভেরিয়েবল হিসেবে, তাহলে সেটা সূত্র হচ্ছে cos হাইপারবোলিক, h দ্বারা বোঝায় হাইপারবোলিক, cos হাইপারবোলিক x। বাট sin ix যদি থাকে, এটার সূত্রটা হচ্ছে আইটা বাইরে চলে আসবে, i sin হাইপারবোলিক x, হাইপারবোলিক তো আসবেই এবং i থাকবে। পার্থক্য কিন্তু এইটাই, cos ix এর ক্ষেত্রে সূত্রটা ছিল শুধুমাত্র cos হাইপারবোলিক x, বাট sin ix এর জন্য সূত্রটা হচ্ছে i sin হাইপারবোলিক x। সো এবার আমরা এখানে যেটা আছে i2i আছে, তাহলে x এর পরিবর্তে কি আছে, 2i আছে। ওকে, আমার একটা কল আসছে, একটু ওয়েট করো এক মিনিট।
ওকে, আমার একটা কল আসছিল অফিসিয়ালি, যার কারণে একটু লেট হয়েছে। ওকে, যাই হোক, এখানে আমরা দেখতেছিলাম cos ix যদি থাকে তার জন্য হবে cos hyperbolic x and sin ix is equal to I sin hyperbolic x। ওকে, তো এই সূত্রটা আমরা এখানে বসাই দিয়েছি। এখানে 2y হচ্ছে x হিসাবে ব্যবহার হচ্ছে, এখানে x হিসাবে, তাহলে এখানে হচ্ছে sin 2x into cos hyperbolic 2y plus I আসতেছে একটা, কারণ এখানে sin এর আগে থাকলে কি i টা চলে আসবে, তাহলে I cos 2x into sin hyperbolic 2y। ওকে, তাহলে এখন u এর মান পাবো তাহলে sin 2x cos hyperbolic 2y, আর v এর মান পাবো cos 2x into sin hyperbolic 2y। Equating the real and imaginary part we have, আমরা পাচ্ছি u is equal to এটা, v is equal to এটা। এবার আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে আগের মতো। যখন x এর সাপেক্ষে করবে del u by del x, তখন এই কি cos hyperbolic 2y বাদ চলে যাবে বা কনস্ট্যান্ট হিসেবে থেকে থাকবে। sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে পাবো cos 2x, আবার যেহেতু x হিসাবে এখানে 2x কে ধরা হয়েছে তাহলে আরেকটা 2 পাবো, 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2, তাহলে 2 cos 2x into cos hyperbolic 2y। আবার del u by del y সিমিলারলি এখানে cos sin 2x কনস্ট্যান্ট থেকে যাবে, আর cos hyperbolic 2y এইটাকে যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো, দেখো আমাদের একটা সমস্যা আছে কিন্তু, যেমন sin cos x এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই sin x, বাট cos hyperbolic x এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো সেটা পাবা sin hyperbolic x। হাইপারবোলিকে কিন্তু কোনো মাইনাসটা নাই, সেটা খেয়াল রাখো। তো সিমিলারলি এখানে যখন del u by del y করছি তখন কিন্তু মাইনাস আসে নাই, কারণ আমরা জানি যে cos hyperbolic 2y এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো sin hyperbolic 2y, এবং 2y কে ডিফারেন্সিয়েশন করলে পাবো y এর সাপেক্ষে 2, যে 2টা এই বাইরে লেখা হয়েছে। sin hyperbolic 2x, তো sin 2x টা কনস্ট্যান্ট আর sin hyperbolic 2y এখানে চলে আসছে। এবারে 3 নাম্বার 4 নাম্বার সিমিলারলি v কে করলেও ওই একই নিয়মে আসবে, যেটা আসবে সেটা তো আমি করার জন্যই বলে দিলাম। আবার sin hyperbolic 2y এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে cos hyperbolic এখানে দেখো, হ্যাঁ সেটা কিন্তু এখানে cos 2x এটাকে ডিফারেন্সিয়েশন করলে sin 2x আসবে, আর sin hyperbolic 2y ঠিক থাকবে, আর sin hyperbolic 2y কে ডিফারেন্সিয়েশন করলে cos hyperbolic 2y into 2 আসবে, সেটা এখানে দেওয়া হয়েছে 2 হিসাবে। তো মেইন কথা হলো cos hyperbolic x এবং sin hyperbolic x এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় জাস্ট উল্টায় যাবে, কোনো মাইনাস থাকবে না, যেমন স্বাভাবিক নিয়মে cos x কে করলে sin x আসে, ওটা আসবে না। ওকে, যাই হোক, দেখা যাচ্ছে 3 আর 6 এক আসছে, আবার 4 আর 5 এর মধ্যে একটা মাইনাসের পার্থক্য আছে, সো মিলতেছে আমাদের। তো এটাও কি কসিস রেমান ইকুয়েশন স্যাটিসফাই করে। এভাবে আরো অনেক ম্যাথ দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এখানে 5 নাম্বারটা একই আছে। 6 নাম্বারে দেখো তোমাদের কিন্তু একটা নিয়ম আছে, এই নিয়মটা কিন্তু তোমরা মানে এইটা কিন্তু তোমাদের আমি অলরেডি প্রথমে করাইছি ডিভাইডেড বাই আকারে। যেমন এইখানে যদি কখনো ভাগ আকারে থাকে সেটাকে ইউভি আকারে নিলে মানে সুবিধা করতে পারবো না, তাহলে কি করতে হবে, আমাদের যে কাজটা ছিল যে হরের কি করতাম কনজুগেট করে উপর নিচে গুণ কইরা তারপর হরটাকে কি করতাম আই থেকে মুক্ত করতাম, সেই কাজ কিন্তু প্রথমে এখানে করা হয়েছে, কারণ এটা ভাগ আকারে আছে, নিচে আকারে আছে, আর নিচে থাকলে এটা এভাবেই আমাদের সেটা থেকে নিচে থেকে আই উঠাইতে হয়। তো কনজুগেট কি আছে, x প্লাস আই এর কনজুগেট x মাইনাস আই এর উপরে নিচে গুণ, এর উপরে x মাইনাস আই থেকে যাবে নিচে। অবশ্যই জানি যে একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দ্বারা গুণ করলে সেখানে যাবে কি রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। এখানে রিয়েল পার্ট আছে x, ইমাজিনারি পার্ট আছে y, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, দেখো x মাইনাস আই y x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, x বাই এক্স স্কয়ার প্লাস আই ওয়াই মাইনাস আই ইন্টু ওয়াই বাই ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমাদের কি উপরের পার্টটাই শুধু আই থাকলো, নিচে আর আই থাকলো না। তাহলে এখন ইউ এর মান হবে কি এক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ভি এর মান হবে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই যে দেখো লেখা হয়েছে। এবার এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। যখন এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব তো এক্স এর সময় দেখো এখানে প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স যখন করছি ইউ কে, তখন দেখো উপরেও এক্স আছে নিচেও কিন্তু এক্স আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটাকে একটা পদ হিসেবে ব্যবহার করব। তখন তোমরা ইউ বাই ভি এর সূত্র করেছো ডিফারেন্সিয়েশনের জন্য, আমি সেটা রিক্যাপ করতেছি না। ইউ বাই ভি এর সূত্র তোমরা জানো কি হবে, ভি স্কয়ার নিচে আসবে, উপরে হবে ভি ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা দেওয়া হয়েছে, করলে যেটা অ্যান্সার আসবে সেটা। সিমিলারলি যখন এখানে ডেল ইউ বাই ডেল ওয়াই করছি, দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু উপরে কি আছে এক্স আছে, সেখানে তো ওয়াই নাই, তাহলে এখানে ওয়াই কিন্তু একটা পদই আছে, তাহলে সেটা কিন্তু আর ইউ বাই ভি হবে না। কিন্তু তখন দেখা যাইতো কিন্তু আমরা ইউ বাই ভি করতাম, এক্স ওয়াই যাই থাকতো,
কিন্তু এখানে পার্শিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে হবে ওয়াই কোথায় আছে। ওয়াই একবার যেহেতু আছে তাহলে আমাদের এইটাকে এখন একবারই ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউ বাই ভি হবে না। যেহেতু এক্স আছে, এক্স থাকলো, নিচের যে অংশটা আছে এটাকে আমরা উপরে নিয়ে যাব -1 দিয়ে। এই যে দেখো সেটা করা হয়েছে, -1 দিয়ে যদি উপরে নিয়ে যাও তাহলে পুরোটা নিয়ে গেলে কি হবে খেয়াল করে দেখি, তাহলে হবে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার -1, তাই না? তো তাহলে এইটাকে আমরা যদি y হিসাবে কাউন্ট করি, x তো থাকবেই, x বাদ, তাহলে হয়ে যাবে কি -1 চলে আসবে x টু দি পাওয়ার n এর সূত্র। দেখো x টু দি পাওয়ার n এর সূত্র এখানে করা হয়েছে, x থাকলো -1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার -1, তারপর আবার -1, দ্যাট মিনস -2। আবার যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে আমি ধরে নিয়েছিলাম কি এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, তাহলে সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলি তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে তো 0 পাবো, আর ওয়াই স্কোয়ারের পরিবর্তে পাবো 2y, সেটা এখানে লেখা হয়েছে। তো এখান থেকে এভাবে করলে -2xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। সিমিলারলি ভি এর ক্ষেত্রে ওইভাবে করা হয়েছে, একবার আমরা x টু দি পাওয়ার n এর সূত্র পাইছি আর একবার সূত্র পাইছি u বাই v এর সূত্র। এটা তো আর আমার দেখানোর কিছু নাই। তো ওইটা থেকে দেখা যাচ্ছে 3 আর 6 থেকে দেখা যাচ্ছে এটা সমান হচ্ছে 4 এবং 5 থেকে দেখা যাচ্ছে এটা একটা মাইনাসের পার্থক্য আছে। সো এটাও কসেস রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করতেছে। তো আলটিমেটলি একই জিনিস কসেস রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটাই দেখা। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, তাহলে এটুকুই তোমাদের লেসন এবং তোমাদের মানে অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। যেহেতু আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আছে, হ্যাঁ তোমরা আইডি গুলো দিয়ে দাও। আর অ্যাসাইনমেন্ট যে আমি প্রথমে বলেছিলাম যে আজকে সাডেন টেস্ট নেওয়ার কথা, কিন্তু তোমাদেরই সমস্যার কারণে আমি সাডেন টেস্ট এখন নিতে পারতেছি না, যেহেতু তোমাদের 12টায় ক্লাস আছে। আর যারা মানে ঈদের পরে যে ক্লাস হবে পরপর 2টা, সেটাতে আমি ক্লাস টেস্ট নিব, সাডেন টেস্ট না, ক্লাস টেস্ট। মঙ্গলবার ক্লাস নিব, বুধবার ক্লাস টেস্ট থাকবে, যে লেসনের পর ক্লাস টেস্ট। সো আশা করি সেই অনুসারে প্রিপেয়ার নাও। আর আজকে ক্লাসের উপর অবশ্যই অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। এটুকু ক্লাসে আইডি সবাই দিয়ে লিভ নিতে পারো। ওকে, তোমাদের নেক্সট ক্লাস কিন্তু 28 তারিখ, ঠিক আছে? তাহলে 28 তারিখেরটা